সাত সকালে তনয়া যখন বারান্দায় তুলসী তলায় জল দিচ্ছিল, তখন ভেতর থেকে শাশুড়ি মা প্রতিভা দেবীর গলা ভেসে এলো। তিনি উনার বড় জায়ের সঙ্গে ফোনে কথা বলছেন। প্রতিভা দেবী বলছিলেন, জানো দিদি, আমরা সারা জীবন শুধু বউ এলো বলে আনন্দ করি, কিন্তু একটা মেয়ে যে তার নিজের শিকড় ছিঁড়ে দিয়ে আমাদের ডালপালা আঁকড়ে ধরতে এলো, তার সেই পুরনো শিকড়টার জল পাওয়ার অধিকার কি শেষ হয়ে যায়? আমরা ভাবি আমাদের অসুখ বিসুখে বৌমা পাশে থাকবে, কিন্তু ওর মা বাবার যখন শরীর ভাঙবে, তখন কি তারা শুধু প্রতিবেশীর ভরসায় দিন গুনবেন? মেয়ে মানে কি কেবল পরগোত্র? তনয়া দরজার আড়ালে থমকে দাঁড়ালো। তনয়ার বাবা গত দুদিন ধরে জ্বরে শয্যাশায়ী। মা একা হাতে ওষুধের দোকান সামলাচ্ছেন আর বাবাকে দেখছেন। কাল রাতে মা ফোনে খুব কাঁদছিলেন, কিন্তু তনয়া এ বাড়িতে কাউকে কিছু বলতে পারেনি। বিয়ের মাত্র 5 মাস হয়েছে। এই নতুন সংসারে এখনো নিজের জায়গা বুঝে উঠতে পারেনি সে। তার ওপর আজ এ বাড়িতে সত্যনারায়ণ পুজো। এই ব্যস্ততার মধ্যে বাপের বাড়ি যাওয়ার কথা বলা মানেই যেন অপরাধ। চা নিয়ে ঘরে ঢুকতেই প্রতিভা দেবী তনয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। বললেন, টনি, তোমার ফোনটা চার্জে ছিল। তোমার মায়ের ফোন এসেছিল বার কয়েক, কথা বলেছ? তনয়া মাথা নিচু করে বলল, না মা, পুজো আছে আজ, তাই আর ফোন করা হয়নি। উনারা ঠিক আছেন। প্রতিভা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিথ্যে বলতে শিখলে কবে থেকে? তোমার মা ফোন করেছিলেন আমাকে। তোমার বাবার অবস্থা ভালো নয়, ওষুধের দোকানেও লোক নেই। তুমি যে এখানে পুজো সামলাচ্ছ, সেখানে তোমার মা একা হাতে কি সামলাচ্ছেন জানো? তনয়া আমতা আমতা করে বলল, কিন্তু মা, আজকের পুজো রান্নাবান্না আমি গেলে আপনি এই হাঁটু নিয়ে পারবেন না। প্রতিভা দেবী সোফায় সোজা হয়ে বসলেন। গম্ভীর গলায় বললেন, এই বাড়িটা কি শুধু তোমার একার হাতে রান্নায় টিকে আছে তনয়া? আমি আছি, তোমার যা আছে, আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে অরিজিৎ আছে, যে নিজের শ্বশুরবাড়ির বিপদে পাশে দাঁড়াতে শেখে না। সে নিজের বাড়িতেও কোনো দিন প্রকৃত স্তম্ভ হতে পারে না। আমি অরিজিৎকে বলে দিয়েছি, ও গাড়ি বের করছে, তুমি এখনই তৈরি হয়ে নাও। এমন সময় প্রতিভা দেবীর মেজ মেয়ে নন্দিনী ঘর থেকে বেরিয়ে এসে মুখ ঝামটা দিয়ে বলল, মা, তুমি সত্যি আদিক্ষেতা করো। আজ বাড়িতে এত লোকজন আসবে, নতুন বউ না থাকলে লোকে কি বলবে? আর ওর বাবার তো সামান্য জ্বর, মা তো আছেনই সেখানে, এর জন্য আজই যেতে হবে? প্রতিভা দেবী মেয়ের দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ়স্বরে বললেন, নন্দিনী, আগামী মাসে তোর শ্বশুর বাড়িতে অনুষ্ঠান। সেই সময় যদি তোর শাশুড়ির শরীর খুব খারাপ হয় আর আমি এখানে একা অসুস্থ হয়ে পড়ি, তুই কি তখন বলবি যে তোর শাশুড়িকে দেখাশোনা করাটাই একমাত্র ধর্ম? নাকি চাইবি একবার এসে আমার পাশে দাঁড়াতে? পরকে যে সম্মান দিতে পারবি না, নিজের বেলা সেটা আশা করিস না মা। নন্দিনী চুপ করে গেল। প্রতিভা দেবী তনয়ার হাত ধরে বললেন, বৌমা, বিয়ের সময় মন্ত্র পড়ে তোমাকে এ বাড়িতে আনা হয়েছে মানে এই নয় যে তোমার বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। তুমি আমাদের যেমন যত্ন করো, তোমার মা বাবারও সেই একই যত্নের ওপর অধিকার আছে। যাও, ব্যাগ গুছিয়ে নাও।
10 দিন থেকে সব সামলে দিয়ে আসবে। আমার বাড়ির কাজ আটকালে আমি বুঝে নেব। তনয়া যখন গাড়িতে উঠল, অরিজিৎ ড্রাইভিং সিটে বসে হাসি মুখে বলল, মা আমাকে খুব বকেছে তনয়া। বলল, বৌমা বলতে পারলো না বলে তুমিও কি খবর রাখোনি? চলো, আজ থেকে কদিন তোমার বাবার দোকান আমি সামলাবো বিকেলের দিকে। তনয়ার চোখে তখন জল, তবে সেই জল দুঃখের নয়, পরম নিশ্চিন্তের। সে বুঝে নিল এই বাড়িটা শুধু তার শ্বশুর বাড়ি নয়, এটা তার আর একটা আশ্রয়, যেখানে তার নিজের অস্তিত্ব আর শিকড়কেও সম্মান দেওয়া হয়। বাপের বাড়ির মোড়ে যখন গাড়িটা থামল, তনয়া দেখল বাবা জানালার পাশে বসে রাস্তার দিকে তাকিয়ে আছেন, হয়তো সেই এক চিলতে ভালোবাসার অপেক্ষাতেই। আজ তনয়া সেই ভরসা হয়ে ফিরেছে, কোনো ভয় বা কুণ্ঠা ছাড়াই। শাশুড়ি এবং পুত্রবধূর সম্পর্ক যখন পারস্পরিক সম্মানের ওপর দাঁড়ায়, তখন কোনো ঘরই আর পর থাকে না। মেয়ের মা বাবার প্রতি কর্তব্য পালন করা কোনো দয়া নয়, বরং তা একটা মেয়ের সহজাত অধিকার।